বাসার মধ্যে থাকা এই ডাস্টবিনটি চুরি হয়ে যায়। সেই চোরকে ধরার জন্য এই লোকটি পুলিশের সহায়তা নেয় এবং পুলিশকে ৫ লক্ষ টাকা দেয় চোরকে বের করার জন্য। গল্পে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়। সেই ধর্ষণের সাথে এই ডাস্টবিনের কি সম্পর্ক থাকতে পারে? গল্পটা ডাস্টবিন দিয়ে শুরু হলেও শেষের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। এই মুভিটি দেখার পর গল্পের রেশ আমার মস্তিষ্কে কয়েক ঘন্টা থেকে গিয়েছে। তো বন্ধুরা, চলুন আর বেশি স্পয়লার না দিয়ে সরাসরি গল্পটা শুরু করা যাক। এই লোকটির নাম মহারাজা, যিনি একটা সেলুনে চুল কাটার কাজ করেন। তিনি তার মালিকের কাছে এসে কিছুদিনের জন্য ছুটি চান এবং জানান যে তিনি তার স্ত্রী এবং মেয়ের সাথে কোথাও ঘুরতে যেতে চান। তার মালিক তাকে ছুটির অনুমতি দেওয়ায় এর পরের দিন মহারাজা একটি খেলার দোকানে গিয়ে তার মেয়ের জন্য বিভিন্ন খেলনা কিনতে শুরু করেন এবং বাইরে এসে তার স্ত্রীকে দেখান। আসলে ওই দোকানের সামনেই মহারাজার বাড়িটি ছিল। এমন সময় একটি পিকআপ ট্রাক ব্রেক ফেল করে ভারসাম্য হারিয়ে মহারাজার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। মুহূর্তেই মহারাজার বাড়িটি তছনছ হয়ে যায়। এই দুর্ঘটনায় মহারাজার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়, কিন্তু তার ছোট্ট আদরের মেয়েটি বেঁচে যায়। এরপর মহারাজা নিজেই তার মেয়েকে বড় করেন। সেই মেয়ের মা বাবা সবই তিনি তার মেয়েকে কোনো কিছুরই অভাব হতে দেন না। এর কিছু বছর পরই আমরা মহারাজার মেয়ে জ্যোতিকে দেখি। তার খেলাধুলা খুবই পছন্দের ছিল, তাই সে তার ১০ম শ্রেণীর পড়াশোনার দিক তেমন একটা মনোযোগ দিচ্ছিল না, যার ফলে স্কুলের শিক্ষকরা তাকে অনেক শাস্তি দিত। কিন্তু সেই শিক্ষকদের মধ্যে আসিফা নামের একজন ম্যাডাম তাকে অনেক সহায়তা করত এবং পড়াশোনায় অনুপ্রাণিত করার সাথে সাথে খেলাধুলায় উৎসাহিত করত। এরপর আমরা মহারাজাকে দেখি। মহারাজার বাড়িতে জ্যোতি এবং তার সাথে আরও একজন লক্ষ্মী নামের কেউ থাকেন। এই লক্ষ্মীটি কে তা আপনারা একটু পরেই জানতে পারবেন। আমরা এখানে দেখতে পাই মহারাজা নিজেই এখন একটি সেলুন খুলেছেন। একদিন মহারাজাকে জ্যোতির স্কুলে ডাকা হয়, যেখানে স্কুলের হেডমাস্টার জ্যোতিকে বকতে থাকেন। পড়াশোনায় অমনোযোগী, সারাক্ষণ স্পোর্টস নিয়ে থাকে। তাই এটি দেখে মহারাজা খুবই রেগে যায় এবং হেডমাস্টারকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে বলে। মহারাজার রাগ দেখে বোঝা যায় যে তিনি তার মেয়েকে কতটা ভালোবাসেন, কতটা আদরে বড় করেছেন। তার রাগে হেডমাস্টার ভয় পেয়ে যায় এবং জ্যোতির কাছে ক্ষমা চায়। কিছুদিন পর জ্যোতি মহারাজাকে বলে স্কুলের পক্ষ থেকে খেলাধুলার প্রতিযোগিতায় তাকে অন্য শহরে যেতে হবে। এতে মহারাজা টেনশনে পড়েন, কিন্তু তিনি জ্যোতিকে কখনোই কোথাও যেতে বাধা দেননি। তাই তিনি তাকে যাওয়ার অনুমতি দেন। তবে জ্যোতি চলে যাওয়ার পর মহারাজা খুব একা হয়ে যায় এবং প্রায়শই ঘুমিয়ে থাকে। এমনকি এক রাতে যখন তিনি ঘুমিয়েছিলেন, তার উপর দিয়ে একটি সাপ চলে যায়, তা তিনি টেরও পাননি। অন্যদিকে আমরা একজন সেলসম্যানকে দেখি। সে বাড়িতে গিয়ে তার গাড়িতে রাখা চশমা হারিয়ে যাওয়ায় সে সেখানের একজন কর্মচারীকে মারধর করতে শুরু করে। আসলে এই চশমা তাকে তার স্ত্রী উপহার দিয়েছিলেন। সে খুব যত্ন সহকারে রাখত সেই চশমা। যখন সে গ্যারেজে গাড়ি ঠিক করতে দিয়েছিল, তখন চশমাটি সেখানে ভুলে রেখে গিয়েছিলেন। গাড়ি নিয়ে যখন বাড়িতে এলো, তখন চশমাটি আর সেখানে ছিল না। গ্যারেজে চিৎকারের শব্দ শুনে ধারা নামের একজন সেখানে চলে আসে এবং সবাই তাকে বলে যে ওই বিক্রেতাই তোমার গাড়ি ডেলিভারি করতে এসেছিল। এরপর সেই বিক্রেতা ধারাকে ধরে মারধর করতে শুরু করে এবং তাকে সন্ধ্যার মধ্যেই চশমাটা ফেরত দিয়ে দিতে বলে। সেই রাতেই বিক্রেতা তার বন্ধুদের সাথে বসে মদ পান করছিল। তখন হঠাৎ ধারা সেখানে চলে আসে এবং তার কাছে থাকা সেই চশমাটি দেখায়। আমরা জানতে পারি যে সেই চশমাটি ধারাই নিয়েছিল। তারপর ধারা সেই ব্যক্তির সামনে তার স্ত্রী দেওয়া চশমাটি ভেঙে চুরমার করে ফেলে। এটি দেখে সেই ব্যক্তি ধারার উপর রেগে যায় এবং তাকে আবার মারার চেষ্টা করে, কিন্তু এবার উল্টোটা হয়। ধারা তাকে এবং তার বন্ধুদেরকে খুব খারাপভাবে মারধর করে এবং হুমকি দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা মহারাজাকে পুলিশ স্টেশনে দেখি। মহারাজা বলে আমার লক্ষ্মী বাড়ি থেকে হারিয়ে গিয়েছে এবং তাকে একদিন ধরে খুঁজে পাচ্ছি না। এরপর সেই ইন্সপেক্টর মহারাজাকে জিজ্ঞাসা করে এই লক্ষ্মীটা তোমার কে? সে কি তোমার স্ত্রী নাকি বোন? মহারাজা বলে সে আমার স্ত্রী না এবং বোনও না, আসলে সে আমাদের বাড়িতে থাকা ডাস্টবিন। এখানে জানা যায় মহারাজার বাড়িতে লক্ষ্মী নামের একটা ডাস্টবিনও ছিল এবং সে সেটিকে খুব আদর করে রাখত। বন্ধুরা, আপনাদের মনে থাকবে যে শুরুতে অ্যাক্সিডেন্টে মহারাজার বাড়িতে একটি পিকআপ ট্রাক ঢুকে গিয়েছিল, যেখানে তার স্ত্রী মারা গিয়েছিল, কিন্তু সেই ডাস্টবিন জ্যোতির উপরে এসে পড়েছিল, যা জ্যোতির জীবন বাঁচিয়েছিল। থানায় সেই ইন্সপেক্টর মহারাজার উপর রেগে যায় এবং তাকে পাগল বলে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। এতে মহারাজাও খুব ক্ষেপে যায় এবং থানায় তাণ্ডব শুরু করে। সে বলতে থাকে যতক্ষণ পর্যন্ত লক্ষ্মীকে খুঁজে না দেবে আমি এখান থেকে যাব না। এটি দেখে পুলিশ সদস্যরা তাদের সিনিয়র অফিসার আসার অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আমরা একজন চোরকে দেখি, যে একজনের বাড়িতে ঢুকে কিছু কাগজপত্র এবং গহনা চুরি করে। ইন্সপেক্টর ভারদা তাকে হাতে নাতে ধরে ফেলে। আসলে এই লোকটি ছিল পুলিশেরই লোক। এই চুরি অনেক আগেই ঘটেছিল। এখানে তারা ঘটনার পুনর্নির্মাণ করছিল, কিভাবে চোর বাড়িতে ঢুকেছিল এবং চুরি করে কিভাবে পালিয়ে গিয়েছিল। এরপর ভারদা চোরকে ধরে এবং চোর যে গহনাগুলো চুরি করেছিল সেগুলো নিজের কাছে রেখে দিয়ে নকল গহনা সেই ব্যক্তিকে দিয়ে দেয়। তাদের কিছুই বুঝতে দেয় না যে গহনাগুলো নকল। আসলে এই ভারদা একজন নিচু মনের মানুষ ছিল এবং মামলা সমাধানের জন্য আলাদা করে টাকা নিত। এরপর ভারদা অফিসে এসে অফিসের এই অবস্থা দেখে শকড হয়ে যায়। মহারাজাকে ডেকে তার সমস্যা জানতে চায়। মহারাজা তাকে সেই রাতের কাহিনী বলে। আমি 10টায় সেলুন বন্ধ করে বাড়ি ফিরি, তখন 3 জন লোক লুকিয়েছিল। তাদের সাথে আমার হাতাহাতি হয়, কিন্তু তারা শেষমেশ আমার লক্ষ্মীকে চুরি করে নিয়ে যায়।
ভারদা তার কাছে লক্ষ্মী সম্পর্কে জানতে চায়। মহারাজা বলে, লক্ষ্মী আমার ডাস্টবিন। ভারদা জিজ্ঞাসা করে, সে ডাস্টবিনে এমন কি ছিল যার জন্য তুমি রিপোর্ট লিখিয়েছ? মহারাজা বলে, তার মধ্যে কিছুই ছিল না, এটি একদম খালি ছিল, কিন্তু এটি আমার কাছে খুবই স্পেশাল ছিল। এতে ভারদার মনে টাকা কামানোর ইচ্ছা জাগে, তাই তিনি মহারাজার মামলাটি হাতে নেন এবং তার সাথে কাজ করা লোকদেরকে বলেন যে ডাস্টবিনে অবশ্যই কিছু না কিছু ছিল, কারণ এই লোকটি মোটেও পাগল নয়, সে শুধুমাত্র একটি ডাস্টবিনের জন্য রিপোর্ট করবে। এরপর তারা সবাই মিলে লক্ষ্মীকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা সিলভি নামের একজন ব্যক্তিকে দেখি, যে তার সঙ্গীদের সাথে মিলে অন্যের বাড়িতে চুরি করে। তারা শুধুমাত্র সেই সব বাড়িতেই যায় যেখানে শুধুমাত্র মহিলারাই থাকে, এবং চুরি করার পর মাঝে মাঝে তারা ধর্ষণও করে। এখন আমরা দেখি সিলভার বিয়ে হয়ে গিয়েছে এবং তার একটি ছোট্ট মেয়েও আছে, যাকে সে খুব যত্ন করে। তার মেয়ের পিঠে কিছু একটা ক্ষত ছিল, সে সব সময় মলম দিয়ে সেটা ঠিক করার চেষ্টা করত, কিন্তু ক্ষতটা সহজে ঠিক হচ্ছিল না। সিলভি তার স্ত্রীকে এখনো বলেনি সে রাতে চুরি করে। তার পরিবারের সামনে সে খুবই ভালো মানুষ হিসেবেই থাকে এবং দিনে ওয়ারিং কাজ করে, রাতে চুরি করে। আমরা দেখি সিলভার বাড়িতে মহারাজার ডাস্টবিনটিও রয়েছে, তার মানে সিলভা সেই রাতে মহারাজার বাড়িতে চুরি করেছিল। অন্যদিকে আমরা দেখি পুলিশ মহারাজার ডাস্টবিন খোঁজার কাজে লেগে পড়ে এবং তাদের গোয়েন্দাদেরও ডাস্টবিন খুঁজে আনতে মাঠে নামিয়ে দেয়। থানায় ভারদা মহারাজার কথা মতো কাজ করানো শুরু করে। মহারাজা ভারদাকে কথা দিয়েছিল যে যদি তিনি লক্ষ্মীকে খুঁজে বের করে দেন তবে তিনি তাকে 5 লক্ষ টাকা দেবেন, যার মধ্যে 50,000 টাকা অগ্রিম দিয়েও দিয়েছেন, কিন্তু এখনও ডাস্টবিনের কোনো তথ্যই পাওয়া যায়নি। পরের দিন আমাদেরকে পুলিশ স্টেশনে দেখানো হয়। এরপর আমরা দেখি মহারাজা থানায় এসে ভারদার জন্য অপেক্ষা করছিল। তার পাশেই একটা গাড়ি মেকানিক বসেছিল, যে ধারা নামের একজনের নিখোঁজের অভিযোগ করতে এসেছে। মহারাজা তার সমস্যার কথা জিজ্ঞাসা করে যে আসলে কি হয়েছে। সেই ব্যক্তি বলে, ধারা আমার একজন কর্মচারী যে বেশ কিছুদিন ধরেই নিখোঁজ রয়েছে। সে মহারাজাকে ধারার একটা ছবিও দেখায়, যা দেখে মহারাজা ফ্ল্যাশব্যাক মনে করতে শুরু করে। দেখা যায় মহারাজা সেই রাতে ওই সেলসম্যানের কাছে গিয়ে তার গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আসলে যেদিন রাতে মহারাজার বাড়িতে চুরি হয়েছিল তখন মহারাজা তাদের সাথে হাতাহাতি করার সময় কারোর কাছ থেকে গাড়ির একটা টোল টিকিট পাওয়া গিয়েছিল। গাড়ির নম্বরের সাহায্যে সেই গাড়ির মালিকের সন্ধান পায় এবং তার সাথে দেখা করার জন্য এখানে চলে আসে। তখনই ধারা এসে সেলসম্যানকে প্রচুর মারধর করে এবং সেখান থেকে চলে যায়। মহারাজাও তার পেছন পেছন ধাওয়া করে। ধারা দেখে যে মহারাজা তার পেছনে লেগে আছে। সে তার বন্ধুদেরকে একটি স্থানে অপেক্ষা করতে বলে। মহারাজা তার পিছু নিতে নিতে সেখানে পৌঁছে যায় এবং এরপর তারা সবাই মিলে মহারাজাকে ধরে মারতে শুরু করে। তখন মহারাজা জানতে পারে যে সেদিন রাতে ওই 3 জনের মধ্যে ধারাও একজন ছিল। এরপর মহারাজা তাদের সবাইকে মারধর করে। ধারা মহারাজাকে বলে, তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ সেদিন রাতে আমাদের 3 জনের মধ্যে একজন পুলিশও ছিল। এটি বলেই ধারা মোটরবাইক নিয়ে পালাতে চেষ্টা করে। মহারাজাও খুব রেগে গিয়ে ধারার পালানোর সময় তার গলা কেটে দেয়। এবার বর্তমান সময় আমরা দেখি মহারাজা থানায় এসেছে, কারণ ধারা বলেছিল তাদের সাথে একজন পুলিশও ছিল। মহারাজা থানায় কমপ্লেন করে সেই পুলিশকে খুঁজতে চায়। অন্যদিকে সেলসম্যান থানায় এসে অভিযোগ করে যে ধারা সেদিন রাতে তাকে এসে মারধর করছিল। তাকে মারার কিছুক্ষণ আগে একজন লোক এসে তার গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করছিল। এদিকে 2 জন পুলিশ মহারাজার টাকা খাওয়ার জন্য লক্ষ্মীর মতো একটি ডাস্টবিন তৈরি করার জন্য একটি দোকানে যায়। সেই ব্যক্তিটি কিছুদিন সময় চায়। এবার আমরা দেখি সিলভার মেয়ের কিছুদিন পরই জন্মদিন এবং সিলভা বলে এবার সে তার মেয়েকে একটি চেইন উপহার দেবে। জন্মদিনের দিন সিলভার বউ তাকে ফোন করে এবং তাকে সোনার চেইন নেওয়ার পর শেভ করে আসতে বলে। সিলভা মহারাজার সেলুনে গিয়ে শেভ করতে শুরু করে। এরপর তার স্ত্রীর ফোন আসে আর বলে আজ আমাদের মেয়ের জন্মদিন এবং সে এখনও কেন বাড়ি ফেরেনি। মহারাজা সেই কথাই শুনছে এবং শেভিং করতে থাকে, কিন্তু ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় মহারাজা পাশের দোকান থেকে ব্যাটারি আনতে যায়। এমন সময় সিলভার কাছে একটা ফোন আসে, যেখানে তাকে বলা হয় তাদের চুরির খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিছু লোক চুরি করে মানুষকে হত্যা করছে। পুলিশ মনে করে এটা অন্য শহরের লোকদের কাজ, কিন্তু তারপরেও তাদেরকে সতর্ক থাকতে হবে। সিলভা তার বন্ধুকে বলে, কোনো সমস্যা নেই, আমরা কোনো প্রকার প্রমাণ রাখিনি, তুই একেবারে টেনশন ফ্রি থাক। এমন সময় সিলভা পেছন ঘুরে দেখে মহারাজা দাঁড়িয়ে আছে। মহারাজা এসে সিলভার সব কথোপকথন শুনে নিয়েছিল, কিন্তু এমন একটা ভাব করে যেন সে কিছুই শোনেনি। এরপর সিলভা শেভিং শেষ করে তাড়াহুড়া করে বাসায় চলে আসবে, কিন্তু তার মেয়ের জন্য যে চেইন সেটা মহারাজার দোকানে ফেলে চলে আসে। সিলভা বাসায় এসে দেখে তার মেয়ের জন্মদিন খুব ভালোভাবেই উদযাপন হচ্ছে, কিন্তু সে তার ওয়াইফকে বলে চেইন হারিয়ে ফেলেছে। এই বলে সে সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তাই মহারাজা সিলভার ঠিকানা খুঁজতে থাকে। এদিকে মহারাজা সেলুনে ওই চেইনটি খুঁজে পায়। সে ভাবে এটা তো সিলভার, হয়তো সে ভুল করে ফেলে গেছে। তাই মহারাজা সিলভার ঠিকানা খুঁজে তার বাড়িতে চলে যায়। ঠিক সেই সময় মহারাজার পেছনে পুলিশও চলে আসে সিলভাকে গ্রেপ্তার করার জন্য। সিলভা ভাবে হয়তো মহারাজাই পুলিশকে নিয়ে এসেছে। তখন পুলিশ সিলভাকে অ্যারেস্ট করে, আর সিলভাকে এই অবস্থায় দেখে তার বন্ধু পুলিশকে গুলি করে, কিন্তু পুলিশগুলো তাকে মেরে ফেলে। সিলভার স্ত্রী তার এইসব কথা শুনে তাকে ডিভোর্স দিতে চায় এবং সিলভা প্রতিজ্ঞা করে বের হয়ে মহারাজার কাছ থেকে এর প্রতিশোধ নেবেই, কারণ তার মেয়ে এবং স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। এখানে আমরা জানতে পারি এত ঘটনা সব ফ্ল্যাশব্যাকে ছিল। বর্তমানে মহারাজা পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাচ্ছিল। পুলিশ মহারাজার লক্ষ্মীর মতো একটি ডাস্টবিন তৈরি করে এবং তাকে পুরনো দেখানোর জন্য পাথর দিয়ে আঘাত করে। তারা দ্রুত 5 লক্ষ টাকা পাওয়ার জন্যই
এমনটা করে। ভারদা চিন্তা করে নকল ডাস্টবিন বানালেই হবে না, নকল চোরকেও সাজাতে হবে। সে মহারাজাকে আবার ফোন করে এবং সকালে এসে ওই রাতে যা হয়েছিল সবকিছু আবার বলতে বলে, যেন নকল চোরকে সেই কাহিনী বলে মহারাজার কাহিনীর সাথে সংযুক্ত করা যায়। এখানে তারা একটা প্ল্যানও করে, যদি মহারাজা নকল ডাস্টবিন নিতে অস্বীকার করে তাহলে তাকে জেলে ভরে দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে সেই ডাস্টবিনে কোনো মূল্যবান কিছু ছিল কিনা। পরের দিন মহারাজা আবার থানায় এসে সেই রাতের ঘটনা বলতে শুরু করে। সে রাত 10টায় এসে বাইরের দরজা খুলেছিল। এখানে আমরা একটা চমকপ্রদ তথ্য জানতে পারি। সেই রাতে মহারাজা নয়, জ্যোতি বাড়িতে এসেছিল। তখন বাড়ির মধ্যে ওই 3 চোর লুকিয়ে ছিল। জ্যোতি বাড়িতে এসে কাপড় পরিবর্তন করার সময় ওরা তার দিকে খারাপভাবে দেখতে থাকে। তারপর তারা 3 জন মিলে জ্যোতিকে ধর্ষণ করে। এর মধ্যে একজন পুলিশও ছিল যে মহারাজার ডাস্টবিন খুঁজে বের করার চেষ্টা করছিল। জেল থেকে বের হয়ে সিলভা মহারাজার কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, তবে তার মেয়ে সেখানে আগে এসে সেই চোরদের দ্বারা রেপ্ট হয়ে যায়। মহারাজা তার মেয়ের জন্য স্পোর্টস শু কিনছিল, তাই বাড়ি ফিরতে তার একটু দেরি হচ্ছিল। মহারাজা বাড়িতে এসে দেখে সেই চোর পালিয়ে গিয়েছে। বর্তমান সময় মহারাজা তার মেয়ের ঘটনা বাদ দিয়ে নিজের উপর ঘটনা ঘটেছে বলে চালিয়ে দেয় এবং বলে চোর এসে তার ডাস্টবিন চুরি করে নিয়ে গেছে, অন্য কিছু পায়নি। রাতে ভারদা যখন ওই পুলিশ অফিসারকে মহারাজার ঘটনা শোনাচ্ছিল তখন সে থ হয়ে যায়, কারণ মহারাজার বর্ণনা হুবহু তাদের ওই রাতের ঘটনার সাথে মিলে যায়। সাথে সাথে ওই পুলিশ অফিসার সিলভাকে কল করে এবং বলে মহারাজা এবার অন্য এক রকমের ঘটনা বলেছে, যেখানে আমরা সমস্যায় পড়তে পারি এবং পুলিশও চোরদেরকে খুঁজছে। সিলভা তাকে স্বাভাবিক থাকতে বলে এবং বলে বাকি সব আমি দেখছি। এখান থেকে গল্পটি আবারও ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে মহারাজা রাতে বাড়ি ফিরে তার মেয়েকে এমন অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে যায় এবং দ্রুত হাসপাতালে নিয়ে যায়। একটু সুস্থ হওয়ার পর জ্যোতি সমস্ত ঘটনা মহারাজাকে বলে। জ্যোতি বলে যখন তার উপর হামলা হচ্ছিল তখন একজন লোকের পিঠে আঘাত লেগেছিল। জ্যোতি মহারাজাকে জিজ্ঞাসা করে তারা কেন তার সাথে এমনটা করলো। তাকে যে কোনো উপায় ওই ঘাতকদের খুঁজে বের করতে বলে। জ্যোতি তাদের কাছে জানবে ওরা কেন তার জীবনটা এভাবে নষ্ট করে দিল। মহারাজা তার মেয়ের এমন অবস্থা দেখে খুবই কাঁদে এবং অপরাধীদের খুন করার সিদ্ধান্ত নেয়। এখন সিন আবারও বর্তমানে আসে, যেখানে অফিসার ভারদা মহারাজার বাড়িতে আসে এবং ওই দিন রাতে যা যা হয়েছিল তা আবার ঘটাতে থাকে। যে চোর কিভাবে ভিতরে ঢুকে এবং ভিতরে ঢুকে কিছু না পেয়ে ডাস্টবিন নিয়ে যায়। মহারাজা এমনভাবে আচরণ করে যেন সে তার প্রিয় ডাস্টবিন খুঁজে পেয়ে অনেক খুশি এবং পুলিশদেরকে জড়িয়ে ধরে তাদের পিঠে আঘাতের চিহ্ন চেক করে। এখন মহারাজা বুঝতে পারে এই পুলিশই হলো সেই অপরাধী যে ওই রাতে তার মেয়েকে রেপ করে। মহারাজা সেই পুলিশ অফিসারকে তার বয়স জিজ্ঞাসা করে। অফিসার বলে তার বয়স 50 বছর। মহারাজা উত্তেজিত হয়ে যায়। তখন ভারদা বলে তাকে জেলে ঢোকাবো। এটা শুনে মহারাজা চমকে যায় এবং আমরা জানতে পারি ভারদা আগে থেকেই জানতো যে লক্ষ্মী কেবল একটি অজুহাত ছিল। মহারাজা তার মেয়ের সঙ্গে অন্যায়কারীদের খুঁজতে থানায় এসেছিল, কারণ ভারদা জানতে পারে যখন মহারাজা থানায় এসেছিল তখন জ্যোতি হাসপাতালে ভর্তি এবং কেউ তাকে রেপ করেছে, যেটার পর থেকে সব পুলিশগুলো ডাস্টবিন খোঁজার নাটক করতে থাকে। ভারদা মহারাজাকে একটা বটি দিয়ে সেই পুলিশকে হত্যা করতে বলে, কারণ ভারদা মনে করে এরকমের অপরাধীদের হত্যা করাই উচিত। মহারাজা তার কথা মেনে নিয়ে পুলিশকে হত্যা করে। তারপর মহারাজা জানতে পারে সিলভা এখন একটা কোম্পানিতে লুকিয়ে আছে। মহারাজা সেখানে পৌঁছে যায়। তাদের মধ্যে ভয়াবহ একটা লড়াই হয় এবং মহারাজা সিলভার 2 পা ভেঙে দেয়। সিলভা বলে সে তো সেরে উঠবে, কিন্তু মহারাজার মেয়ে এই ঘটনার পর কখনোই ঠিক হবে না, এটাই তার প্রতিশোধ। তখনই সেখানে জ্যোতি আসে এবং সিলভাকে তার সোনার চেন ছুড়ে দিয়ে বলে এটাই তুমি সেদিন চুরি করতে এসেছিলে তাই না, নাও এটা রাখো। সিলভা চমকে যায় এবং জিজ্ঞাসা করে এই চেনটি তোমার কাছে কিভাবে এলো। তখন এখানে আমরা খুবই শকিং একটা ব্যাপার জানতে পারি। সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখি সিলভা অ্যারেস্ট হওয়ার পর মহারাজা তার পরিবারকে নিয়ে সিলভার স্ত্রীকে সেই চেন ফেরত দিতে গিয়েছিল। সিলভার স্ত্রী সেটা নিতে অস্বীকার করে এবং বলে এই চেইনে না জানি কত মানুষের রক্ত লেগে আছে। এরপর মহারাজা তার মেয়ের জন্য একটা খেলনা কিনতে যায় এবং এটা সেই সিন ছিল যেটা আমরা প্রথমে দেখেছিলাম। আর তখনই তারা গাড়ির দুর্ঘটনায় শিকার হয়, যেখানে সিলভার স্ত্রীও মারা যায় এবং মহারাজার বউ এবং বাচ্চাও মারা যায়। যেই বাচ্চাকে সে বড় করেছে সে আর কেউ নয়, বরং সিলভার নিজেরই মেয়ে ছিল, যে ডাস্টবিনের জন্য বেঁচে গিয়েছিল। এরপর বর্তমানে দেখি সেখান থেকে জ্যোতি চলে যাচ্ছিল। সিলভা তার পিঠের আঘাত দেখে মনে করতে থাকে তার মেয়ের পিঠেও এরকমের দাগ ছিল। সে মহারাজার পায়ে পড়ে জিজ্ঞাসা করে জ্যোতি তার মেয়ে কিনা। মহারাজা জানায় যে হ্যাঁ, কিন্তু এখন জ্যোতি তার মেয়ে এবং তাকে দূরে থাকতে বলে। মহারাজা জ্যোতিকে নিয়ে চলে যায়। সিলভা বুঝতে পারে সে কি ভুল করেছে এবং অপরাধবোধের কারণে আত্মহত্যা করে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেশের চলমান পরিস্থিতিতে জানি আমার মতো আপনাদেরও মন ভালো নেই, তাই যারা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। আর আমরা সবাই চেষ্টা করব যেন আমাদের মন ভালো থাকে। হতে পারে সেটা কোনো ভালো বই পড়ে কিংবা ভালো কোনো মুভি দেখে। তাই দেশি বিদেশি ভালো ভালো মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।